স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সতীর্থরা জাতীয় দলে নিজে খেলছেন কেবল ঘরোয়া লিগে, তবুও আফসোস নেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীর। সময় আসলে তিনিও খেলবেন, তবে এর আগে নিজের সর্বোচ্চটা দিতে চান এই উইকেট কিপার ব্যাটার। এনসিএল টি-20-র ফাইনালে তার দল শিরোপা জিতে টুর্নামেন্ট শেষ করতে চান আকবর। সিলেট থেকে আবু নাইমের রিপোর্ট। দেশের ক্রিকেটের গৌরবময় ইতিহাসের সাক্ষী আকবর আলী। বোন হারানোর শোক নিয়েও বিশ্ব জয় করা ছেলেটা নিজের ক্লাস শো করছেন ঘরোয়া ক্রিকেটে। ক্যাপ্টেন্সি দিয়ে আলাদা নজর কাটছেন। জাতীয় দলের টিকিট কাটবেন কবে? না দেখুন, এই বিষয়টা ভাই আসলে আমার উপর না, এটা সিলেক্টেডরা ভালো বলতে পারে, বাট আমার যেটা কাজ পারফর্ম করা সেটার উপরে মনোযোগ রাখতে চাই। সবার স্বপ্ন থাকে, আকবরেরও আছে, একদিন জাতীয় দলে খেলবেন। ব্যাচমেট তানজিম সাকিব, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা জাতীয় দলে খেললেও তার সময় এখনো আসেনি। এটা ভেবে আফসোস কি হয় আকবরের? না, এটা আসলে খারাপ লাগা ওইভাবে করে না। আমি চিন্তা করি যে আমি যদি আরও ভালো করি অবশ্যই আমারও সুযোগ আসবে, বাট ওদেরকে নিয়ে আমার কোনো নেই যে ওরা খেলতেছে আমি খেলতেছি না, এরকম বিষয়টা এমন না, কখনোই এমন না। সবসময় চিন্তা করি আমি যদি নিজে ভালো করতে পারি আমারও নিজেরও সুযোগ আসবে ইনশাল্লাহ। বিশ্বজয়ের স্বাদ কেমন আকবর তা জানেন, সবচেয়ে ভালো জানেন ক্যাপ্টেন্সি করা। বিশেষ কারো থেকে ফলো করে নয়, আকবর নিজের মতো করেই সেরা হতে চান। না ভাই, ওরকম কোনো ফলো করা হয় না, এটা সম্পূর্ণই নিজস্বতা। প্রত্যেকেরই একটা নিজস্ব চিন্তাভাবনা থাকে, তো এটা নিজস্ব চিন্তাভাবনা সম্পূর্ণ। কখনো মিডল, কখনো লোয়ার অর্ডার। দলের প্রয়োজন মতো ব্যাটিং অর্ডারে নামেন আকবর আলী। রানের হিসেবটাও তাই খাতা কলমে চোখ আটকানোর মতো নয়। ব্যাটিং পজিশনটাই কি আকবরের পথের বাধা? না দেখুন, প্রত্যেকটা জায়গায় কঠিন না। আমি বলবো না যে কোনো পার্টিকুলার জায়গা যে এখানে এইটা ইজি জায়গা, এটা কঠিন জায়গা। আপনি যখন উপরের দিকে যাবেন আপনার প্রত্যেকটা স্পটের জন্যই অনেক কম্পিটিশন থাকবে, এবং এটা থাকাটাই স্বাভাবিক। তো আমি বলবো না যে আমারটাই অনেক কঠিন জায়গা, বাট প্রত্যেকটা জায়গারই এক একটা নিজস্বতা আছে। দিন শেষে ফলাফলই আসল কথা। পরপর দুইবার ফাইনাল খেলার লাক্সারিটা থাকলেও এনসিএল ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাপটা একটু বেশি কিনা কে জানে। একদমই নেই কোনো প্রেশার, জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ম্যাচ খেলার চেষ্টা করব। ফাইনাল অবশ্যই, বাট চেষ্টা থাকবে একদম নর্মাল প্রত্যেকটা ম্যাচ, গ্রুপ স্টেজের ম্যাচ যেভাবে খেলি, যেভাবে প্রিপারেশন নিই ওইভাবেই করার। ফাইনাল বলে যে বাড়তি কোনো কিছু করবো এমন কোনো বিষয় না। সব চাপ পেছনে ফেলে নিজের দল রংপুর ডিভিশনকে একবার শিরোপা জেতাতে পারবেন তো? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে? ইনশাল্লাহ চেষ্টা থাকবে সম্পূর্ণ। আবু নাইম, 71, সিলেট। যতই সংখ্যা থাকুক, ডিসেম্বরের মধ্যে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। তবে বড় বড় গ্রুপগুলো শুধু টাকা থাকলেই হবে না, থাকতে হবে ক্রিকেট পরিচালনার জন্য ভালো ম্যানেজমেন্ট সিস্টেম। 2 মাসের মধ্যে বিপিএল আয়োজন কিছুটা চ্যালেঞ্জিং হলেও বিসিবি প্রস্তুত আছে সেই চ্যালেঞ্জের জন্য। পাশাপাশি এবারের বিপিএল-এই যুক্ত হবে বরিশাল অথবা রাজশাহীর মতো কোনো এক ভেন্যু। এছাড়া আইএমজি নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তারা থাকছে বিপিএল এর সাথে। Board has decided to hold the BPL. টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি, এই উইন্ডোটাতে। এই কালকেই ইউআইটা আসবে কাগজে। আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে 10টা রিজনের বলেছি নাম। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম, আমরা কমফোর্টেবল উইথ 5 টিম, তাই বলে যে 6টা 7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না। সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট। মানে ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকলে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে, হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভালো, কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে। এইসব বেসিক্যালি আমরা দেখব। কালকে অ্যাকচুয়ালি ভিজিটে যাচ্ছে টু ভেন্যু রাজশাহী। তো আমরা 2টা, জানেন যে ভেন্যু আমরা বাড়াতে চাই, একটা ভেন্যু বাড়াতে পারবো যেহেতু ভেরি শর্ট টাইম। জাতীয় স্টেডিয়াম হংকং চায়নার বিপক্ষে হারার ক্ষতই এখনো শুকায়নি দর্শকদের হৃদয় থেকে। আবার নেমে পড়তে হবে মাঠে। অ্যাওয়ে ম্যাচ খেলার লক্ষ্যে বাংলাদেশ পৌঁছেছে হংকং চায়নায়। প্রথম দিন হালকা অনুশীলনও চালিয়েছে হাভিয়ার কাবরেরার শিশুরা। প্রতিপক্ষের দেশে সুযোগ সুবিধা নিয়ে দলের সামান্য অভিযোগের সুর। হোম ক্রাউডও বাংলাদেশকে চাপে ফেলতে প্রস্তুত, কিন্তু সব ছাপিয়ে ম্যাচ জিততে পারলেই সবার মনের কষ্ট হবে দূর। ফয়সাল হাবিবের রিপোর্ট।
হংকং চায়নায় বাংলাদেশের অনুশীলনে দেখা গেল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের উপর আলাদা গুরুত্ব দিচ্ছেন গোলকিপিং কোচ। হোম ম্যাচে খুব ভালো সময় কাটাতে পারেননি মেইন কিপার মিতুল মার্মা। ভিনদেশে প্রয়োজন পড়লে যেন শ্রাবণ এগিয়ে আসতে পারে সেই ব্যবস্থাই করছে ম্যানেজমেন্ট। অনুশীলনে পুরো দলের চেহারায় খুব বেশি চাঙ্গা ভাব অবশ্য লক্ষ্য করা যায়নি। এর পেছনে সম্ভাব্য কারণ দুটা। ঢাকার হার মানতেই পারছে না দর্শক খেলোয়াড় কেউই। দ্বিতীয়ত, ঢাকা থেকে ব্যাংকক হয়ে পৌঁছাতে হয়েছে হংকং চায়না। ফুটবলারদের মধ্যে ক্লান্তি আছে, তার উপর সীমিত সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলতে চাইছে প্রতিপক্ষ। আমাদের দেশের চেয়ে হাইয়েস্ট ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছি, যেটা আমার যতটুকু জানা, এবং আমরা এখানে আসার পর থেকে এখন ওদের যে ফ্যাসিলিটি বলেন, এই ফ্যাসিলিটিগুলো আসলে সচরাচর এটা ওরা একটা মাইন্ডসেট করতে চায়। এটা একটা মানে হোম যারা থাকে ফ্যাসিলিটি নিতে চায়, তারা এই খেলার পাশে এই জিনিসগুলোকে একটা চেষ্টা করে। তো সেই চেষ্টাই যারা করছে, যেটাতে আমরা আসলে ওই রকমভাবে প্রফেশনালি আমরা এখনও হইতে পারিনি। সেই জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে না, আমরা হয়তো সবচেয়ে বেস্ট তাদেরকে দিয়ে আমরা করব। আকাশে বাতাসে গুঞ্জন, সময় ফুরিয়ে এসেছে কোচ কাবরেরার। 14 অক্টোবর হারলেই বাঁচতে পারে এই স্প্যানিয়ার্ডের বিদায় ঘণ্টা। কিন্তু কাবরেরার হাবভাবে চাপের চিহ্ন নাই, বরং ঢাকায় তার দলের পারফরমেন্স কোচকে সাহস দিচ্ছে। বাংলাদেশকে এত ভালো খেলতে দেখেনি কেউ আগে। The first half of the match is probably the best football we have ever made since I'm here in 4 years. So the lineup did a fantastic job. We made a mistake in the last minute of the first half. That's the only thing we can actually tell to that lineup. The rest of the group was the rest of the first half was fantastic. এদিকে ওই দেশের মাঠে ফুটবলারদের সাথে গ্যালারির চাপও সামলাতে হবে বাংলাদেশকে। অত্যাধুনিক কাইতাক স্টেডিয়ামের 50,000 টিকিট বিক্রি হয়েছে 1.5 ঘন্টায়। কিন্তু দর্শক চাপ ভয় ধরাচ্ছে না খেলোয়াড়দের, বরং উপভোগ করতে প্রস্তুত তপু বর্মনরা। তাদের টিকিটগুলো আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার, বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি, আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। এশিয়ান কাপ বাছাইয়ে খুব খারাপ খেলেনি বাংলাদেশ ফুটবল দল, কিন্তু রেজাল্ট পক্ষে আসেনি। তাই একেবারে খাদের কিনারায় এসে ঠেকেছে জামাল ভুঁইয়ার দল। এখনো খাতা কলমে বাংলাদেশের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে। সেটা সত্য করতে 14 অক্টোবর অবশ্যই জিততে হবে। প্রায় অসম্ভব সেই কাজ বাংলাদেশ করতে পারলে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ঘটনা হবে। ফয়সাল হাবিব, 71। হংকং চায়নার বিপক্ষে হারের কারণ হেড কোচ হাভিয়ের কাবরেরা একা নন। দায়টা নিতে হবে গোলকিপার মিতুল মার্মা থেকে শুরু করে ডিফেন্স লাইনের বাকিদেরও, বলছেন সাবেক ফুটবলার আমিনুল হক। কোচ পাল্টে ফেললেই সব বদলে যাবে এমনটা নয়। আন্ডার প্রেসারে কিভাবে খেলতে হয় সেটা হামজার কাছ থেকে শিখতে পারে বাকিরা। লেস্টার তারকা তাই পেতে পারে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও। রিপোর্টে বিস্তারিত। নিরীহ ধাঁচের একটা ক্রস ছিল হংকং চায়নার। বাংলাদেশের ডি বক্সের ভেতরে তখন হামজা চৌধুরী সহ হোম টিমের 7 জন। তার ভেতরেই বক্সের সীমানায় কপাল জোরে বল পেয়ে গেলেন আগেই জোড়া গোল করা হংকং চায়নার সাবস্টিটিউট রাফায়েল মার্কেজ। কিক করতে হবে তাই করা, এবং সেটা করলেনও। কিন্তু গোলকিপার মিতুল মার্মা বলের লাইন মিস করলেন। মার্কেসের হ্যাট্রিক, তার চেয়ে বড় কথা উইনিং গোলটা পেয়ে গেল হংকং চায়না। ঘড়ির কাঁটায় ম্যাচের স্টপেজ টাইমেরও তখন পেরিয়ে গেছে 11 মিনিট। কিছুটা হলেও হেড কোচ হাভিয়ের কাবরেরার পক্ষে যারা কথা বলতে চাইছেন তাদের যুক্তি, এমন ছোট ছোট কিছু ভুলের কারণে বড় মাসুল গুনতে হয়েছে বাংলাদেশকে। দায়টা তাই বাংলাদেশের ডিফেন্স লাইনকেও নিতে হবে। আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত, বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। সো আমার কাছে মনে হয় যে এটা স্পেসিফিক শুধু কোচের উপরে দোষ না দিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা যারা মাঠে ছিলাম, খেলোয়াড়, কোচ, সকলেরই সিলি মিস্টেকের কারণে কিন্তু আমরা ম্যাচটি আমাদের হাতছাড়া হয়ে গেছে। কারণ যাই হোক, এই ম্যাচে বাংলাদেশ দলের হর্তাকর্তা বিধাতা তাদের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তাই পরাজয়ের দায় তার ঘাড়েই পড়ে। আমিনুল বলছেন হেড কোচকে সরাতে হলে প্রসেস মেনে এগোতে হবে, কারণ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মাঝপথে কঠিন কোনো সিদ্ধান্ত নিলেই রাতারাতি আসবে না ফলাফল। একজন নতুন কাউকে দায়িত্ব দিলেই কিন্তু আপনার এই কোচ কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশ দলকে জিতিয়ে দিতে পারবে না।
সো আমাদের যে সামর্থ্য রয়েছে, আমাদের যে শক্তি রয়েছে, সেই শক্তি নিয়েই আমাদের মাঠে নামতে হবে। কোচের ভুল ত্রুটি থাকতে পারে, খেলোয়াড়দের ভুল ত্রুটি থাকতে পারে, ম্যানেজমেন্টেরও ভুল ত্রুটি থাকতে পারে। সকলের সমন্বয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যাতে বাংলাদেশ দল জিতে। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেয়ার পরেই দেশের ফুটবল নিয়ে ক্রেজ বেড়েছে বহুগুণ। হাউসফুল ন্যাশনাল স্টেডিয়ামে হোম ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই ফুটবলারদের। সেটাই শেষ মুহূর্তে বাড়তি চাপে ফেলতে পারে জামাল তপু সাদউদ্দিনদের। তা কাটিয়ে ওঠার কৌশলও রপ্ত করার কথা বললেন দেশের সাবেক তারকা গোলকিপার আমিনুল। আর সেই প্রসেসে একটা অংশ হতে পারে হামজার হাতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন। ম্যাচ হারের বেদনা পোহাবার সময় অবশ্য পায়নি হামজা সমিত, জামাল ভুঁইয়ারা। সদল বলে পরদিনই উড়াল দিতে হয়েছে ওই একই দলের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অ্যাওয়ে ম্যাচ খেলতে। সেখানে চাপমুক্ত থাকতে পারলে নিশ্চয়ই ফলাফল নিজেদের পক্ষে আনতে পারবে বাংলাদেশ। অন্তত আমিনুল তাই মনে করেন। খালিদ জামিল, ৭১। ঘরের ছেলে নেই ঘরের মাঠে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার খেলা কি খুব জমে? একদমই না। ফ্রেন্ডলি ম্যাচে তাই ভেনেজুয়েলার বিপক্ষে গোলের জন্য আলবি সেলেস্তেদের বেশ ভুগতে হলো। একের পর এক চান্স ক্রিয়েট করে ওই দিন মাত্র ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও গ্যালারিতে বসে দলকে চিয়ার আপ করে গেছেন এলেমটেন। আর্জেন্টিনার জয়ের খবর জানাচ্ছেন পার্থ বণিক। মায়ামির হার্ড রক স্টেডিয়াম। মাঠে আছে আর্জেন্টিনা ভেনেজুয়েলা, আছে কনসার্টের নাচা গানা, কিন্তু গোটা আয়োজনের মেইন যে ক্যারেক্টার, সেই ঘরের ছেলে লিওনেল মেসি কোথায়? ফ্রেন্ডলি ম্যাচের আগে টানা অনুশীলন করেও আর্জেন্টিনার হয়ে এদিন মাঠে নামেননি লিও, বরং গ্যালারিতে পরিবার নিয়ে উপভোগ করেছেন ম্যাচ। মূলত আগামী বছর বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতেই মেসিকে বিশ্রাম দিয়েছেন স্কালোনি। তবে এতে খুব একটা লোকসান যে হয়েছে তাও নয়। হয়তো ব্রাজিলের মতো গোলের বন্যা বইয়ে দেয়া যায়নি, তবে জয় সেটা ঠিকই এসেছে, হোক না ১-০ ব্যবধানে, তাতে কি। ভেনেজুয়েলার বিপক্ষে এদিন ম্যাচের শুরুটা ছিল আবেগঘন। দুদিন আগে পৃথিবীর মায়া কাটিয়েছেন দেশটির সাবেক ফুটবলার ও কোচ মিগুয়েল আনহেল রুশো। তার প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ। দ্য রেড ওয়াইনদের বিপক্ষে এদিন লৌতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজকে নিয়ে আক্রমণ ভাগ সাজান আর্জেন্টাইন বস। ফলাফলও শুরু থেকেই দৃশ্যমান। একের পর এক অ্যাটাকে ভেনেজুয়েলার বক্স কাঁপাতে থাকেন মার্তিনেজ। তবে কিপার হোসে কন্ত্রেরাস এদিন যেন মানুষ নয়, এলিয়েন হয়ে উঠেছিলেন। একের পর এক সেভে সব অ্যাটাক ভেস্তে দিতে থাকেন। অবশেষে ৩১ মিনিটে ডেডলক ভাঙেন লো সেলসো। দারুণ শটে গোল আদায় করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। সেকেন্ড হাফেও বেশ কিছু আক্রমণ শোনায় আলবি সেলেস্তেরা, কিন্তু ওই যে ভেনেজুয়েলা কিপার কন্ত্রেরাস চীনের প্রাচীরের মতো ফিরিয়ে দেন বেশ কিছু নিশ্চিত গোল। ফলাফল ১-০ গোলের জয়ে তৃপ্ত থাকতে হয় আর্জেন্টিনাকে। আগামী মঙ্গলবার চলতি ফিফা উইন্ডোর আরেক ফ্রেন্ডলি ম্যাচে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনেকটাই নিশ্চিত সেই ম্যাচে মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার হয়ে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে। এই ম্যাচও হবে যুক্তরাষ্ট্রে, ভেন্যু শিকাগোর সোলজার ফিল্ড। পার্থ বণিক, ৭১। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।